আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বেশি খাদ্য উৎপাদনের মাধ্যমে বিশ্বব্যাপী একটি স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতিসংঘের আরেক অনুষ্ঠানে রেকর্ডকৃত বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, সময়ের সবচেয়ে জরুরি আহ্বান হচ্ছে ধনী ও দরিদ্রদের মধ্যে ভ্যাকসিন বিভাজন দূর করা। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। আরও জানাচ্ছেন মুজাহিদ আহসান। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে একটি বৈশ্বিক জোট ও অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে খাদ্যের অপচয় হ্রাসের প্রয়োজনীয়তা তুলে ধরেন। টেকসই খাদ্য ব্যবস্থা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর জন্য বর্ধিত তহবিল প্রয়োজন। আমরা এজেন্ডা ২০৩০ অর্জনে আমাদের জাতীয় নীতিমালা ও কর্মপরিকল্পনায় খাদ্য ব্যবস্থার রূপান্তরকে একটি অন্তর্ভুক্ত হাতিয়ার হিসেবে সমন্বিত করেছি। জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহামারী পরবর্তী পুনরুদ্ধার ও স্থিতিশীল খাদ্য ব্যবস্থার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই সম্মেলন গুরুত্বপূর্ণ। সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ এজেন্ডা সমতা ও অন্তর্ভুক্তি অর্জনের পদক্ষেপ নামের আরেক অনুষ্ঠানে ধারণকৃত বক্তব্যে টিকা বৈষম্য দূর করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোভিড-19 মহামারী দরিদ্রতম এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে ফেলেছে। দারিদ্র্য, বৈষম্য এবং বিভাজন দূর করার ক্ষেত্রে আমাদের কয়েক দশকের অগ্রগতি আবার পেছন দিকে হাঁটছে। বক্তৃতায় সমতার প্রশ্নে বাংলাদেশের অবস্থান এবং সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলি, ভিয়েতনামের প্রেসিডেন্ট এনগুয়েন জুয়ান ফুক ও নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজাহিদ আহসান, আরটিভি। বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসীদের এগিয়ে আসা প্রয়োজন। নিউ ইয়র্কের স্থানীয় একটি হোটেলে আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্সের দ্বাদশ বার্ষিক বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে একথা বলেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এছাড়া নিউ ওয়ার্ল্ড নিউ হোপ শীর্ষক এক বৈঠকে অংশ নেন তিনি। নিউ ইয়র্ক থেকে আশরাফুল হাসান বুলবুলের পাঠানো তথ্য ছবিতে মুজাহিদ আহসানের আরও একটি রিপোর্ট। বৃহস্পতিবার নিউ ইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়েট হোটেলে আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্স এবার দ্বাদশ বার্ষিক বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এফবিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান। এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনার এই সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো। বিশ্বে বিনিয়োগের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশ। এই প্যান্ডামিকের কারণে বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক ভালো ছিল এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ইকোনমিটা অত খারাপ হয়নি। আমাদের যে কমিউনিটি যারা আছে এখানকার ব্যবসায়ীরা, তারা যদি ওই জায়গায় আমাদেরকে হেল্প করতে পারে, পাশাপাশি তারা যদি আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে পারে। বাংলাদেশে এখন 101টি স্পেশাল ইকোনমিক জোন করা হয়েছে। আমি মনে করি এনআরবিরা একটা দুটো স্পেশাল ইকোনমিক জোন নিয়ে তারা ওখানে ইন্ডাস্ট্রি করতে পারে, প্রোডাক্টগুলি নিয়ে আসতে পারে। পর্যটন খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, কক্সবাজারে ইকোনমিক জোন তৈরির কাজ চলছে। কক্সবাজারে একটা নতুন আপনার স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, যেখানে শুধু অ্যামাজন পার্ক পর্যটন বিষয়ক যতগুলি জিনিস দরকার সেগুলি হবে। সেখানে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। জসিমউদ্দিন আরও বলেন, গার্মেন্টস ছাড়াও অন্যান্য খাতে বাংলাদেশ ভালো করছে, যেখানে মার্কিনিরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা বিনিয়োগ করতে পারেন। ডিজিটাল বাংলাদেশের কন্ট্রিবিউশন করতে পারে, আইটিতে ভালো করছেন, তারা যদি বাংলাদেশে আসেন, তারা যদি বাংলাদেশের অর্থনীতি কন্ট্রিবিউট করে, আমি মনে করি বাংলাদেশ আরও এগিয়ে যাবে। এর আগে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিদের আয়োজনে নিউ ওয়ার্ল্ড নিউ হোপ শীর্ষক এক সাইডলাইন বৈঠকে অংশ নেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় দেশের বাইরে থাকা প্রবাসীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন তিনি। মুজাহিদ আহসান, আরটিভি।
কোটি টাকার আইস, ইয়াবা সহ 5 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে তেজগাঁওয়ে অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ঢাকা বিভাগে 3,500-এর মতো মাদক ব্যবসায়ী রয়েছে বলে জানান অধিদপ্তর। খান আলমিনের রিপোর্টে এর বিস্তারিত। দেশে মাদক চোরাচালানের অন্যতম পথ কক্সবাজারের টেকনাফ। মিয়ানমার থেকে যুগ যুগ ধরে এই পথ ধরেই দেশে প্রবেশ করছে বিভিন্ন ধরনের মাদক। সম্প্রতি আলোচনায় আসা আইসও এ পথ ধরেই সারা দেশে ছড়িয়ে পড়ছে। আইসটা এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে মিয়ানমার থেকেই আসে। ইয়াবা যেভাবে আসে ওইভাবেই আসছে। যারা বড় বড় চালান পাচার করে নিয়েছে এদের সহযোগিতায়, রোহিঙ্গাদের সহযোগিতায়, মিয়ানমারের সদস্যদের সহযোগিতায় একদিকে নৌকা দিয়ে পার হয়ে আর একদিকে গভীর সমুদ্রে হাত বদল হয়, সেখানে হাত বদল হয়ে বিভিন্ন ওয়েতে আসছে। এমন একটি চক্রকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল ও রমনা এলাকায় একাধিক অভিযানে 560 গ্রাম আইস ও 1200 পিস ইয়াবা সহ 5 জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। প্রতি গ্রাম আইসের মূল্য প্রায় 10,000 টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকের মূল্য কোটি টাকার উপরে। আমরা জাকেরিয়া আহমেদকে আটক করার পরে তার তথ্যের ভিত্তিতে তারেককে ধরা হয়েছে, এরপরে সাদ্দামকে ধরা হয়েছে, এরপর শহীদুলকে ধরা হয়েছে, জসিমকে ধরা হয়েছে। এটা আমরা পর্যায়ক্রমে একজন আরেকজনের কাছ থেকে এই এগুলো পেয়েছি, তথ্যগুলো আমরা পেয়েছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানী সহ ঢাকা বিভাগের 13টি জেলায় 3,500 মাদক ব্যবসায়ীর তালিকা করা হয়েছে। 2-3 মাস আগে মাদক ব্যবসায়ীদের একটা তালিকাও হালনাগাদ করেছি, যারা বাংলাদেশেই হালনাগাদ করা হয়েছে, এবং সেই প্রেক্ষাপটে এই তালিকা ধরে ধরে আমরা মূলত টার্গেট করেছি। টার্গেট করে তাদের পিছনে নিজেদের লোকজন কাজ করছে, পেশাদার সোর্স কাজ করছে, এবং তাদের তথ্যের ভিত্তিতেই আমরা অভিযানগুলো পরিচালনা করছি। সাধারণত যে পরিমাণ মাদক জব্দ করা হয় তার চেয়ে 10 গুণ বেশি মাঠে থেকে যায়। আইসের ক্ষেত্রে এখনো তেমন বিস্তার হয়নি বলে জানায় সংস্থাটি। আইসির বিস্তারটা এখনো ওইভাবে হয়নি, দামটা অনেক বেশি, যার কারণে সকলের ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি। তবে এরা বাজার পাওয়ার জন্য চেষ্টা করছে। আমরাও স্পেশালি নজরদারি করছি, নজর দিয়েছি, চেষ্টা করছি যে ইয়াবার মতো যাতে করে ছড়িয়ে না পড়ে আর কি। মাদকের গডফাদারদের ধরতে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে কৌশল পাল্টানোয় অনেক সময় তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। গডফাদারের তালিকা আলাদা আছে, খুচরা ব্যবস্থা তালিকাও আলাদা আছে। খান আলামিন, RTV, ঢাকা। টেকনাফে বিজিবির অভিযানে 10 কোটি টাকা মূল্যের 2 কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফের মিঠা পানিছড়া গ্রামের একটি বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করে বিজিবি। আটককৃত ব্যক্তিকে জব্দ করা ক্রিস্টাল মেথ আইস সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগেও দেশে ক্রিস্টাল আইস পাওয়া গেছে, তবে এটাই দেশের পাওয়া সবচেয়ে বড় চালান বলে জানায় বিজিবি। আজ রাত থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা টেস্টের জন্য RT-PCR ল্যাবের ট্রায়াল শুরুর আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। যদি আজ রাতে ট্রায়াল রান শুরু না হয় তবে আগামীকাল থেকেই সাবজেক্ট টু ফ্লাইট চালু করতে পারবে বলেও আশা করেন তিনি। কাল থেকেই বিমানবন্দরে করোনা পরীক্ষা করে আরব আমিরাতের যাত্রীরা যেতে পারবে বলেও জানান মন্ত্রী। দুপুরে বিমানবন্দরে PCR ল্যাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। যে পর্যায়ে যে কাজ হয়েছে আর আমাকে আশ্বস্ত করেছেন যে আজকে রাত্রে ভিতে ওনারা ট্রায়াল রানও করে নেবেন। আজকে রাত্রে ভিতে ট্রায়াল রান যদি হয়ে যায়, সাবজেক্ট টু আপনার ফ্লাইট অ্যাভেলেবল যেটা আছে, হয়তো কাল থেকেই যাওয়া আরম্ভ হয়ে যাবে। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর লেনদেনে স্বচ্ছতা আনতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পেমেন্ট গেটওয়ে সিস্টেম ব্যবহার করতে হয়, কিন্তু সেই গেটওয়ে সেবা দান প্রতিষ্ঠানগুলোতে আটকে আছে শত শত কোটি টাকা, যা এখন গলার কাটায় পরিণত হয়েছে। সম্প্রতি ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবে অভিযোগ জানিয়েছে 16টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, গেটওয়েগুলোতে গ্রাহকের টাকা আটকে থাকায় তারা পণ্য সরবরাহ করতে পারছেন না। বিস্তারিত দেখুন সেলিম মালিকের রিপোর্টে। ইজিলি অর্ডার করেই ফাস্ট ডেলিভারি পাবেন একমাত্র ই-অরেঞ্জ থেকে। দেশের বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের টাকা নিয়ে পণ্য না দেওয়ার অভিযোগ উঠলে গত 4 জুলাই থেকে শুরু হয় পেমেন্ট গেটওয়ে সার্ভিস, যেখানে একজন গ্রাহক অনলাইনে অগ্রিম অর্থ পরিশোধ করলে সে অর্থ সরাসরি পাবেন না ই-কমার্স প্রতিষ্ঠান। গ্রাহক পণ্য বুঝে পেয়েছেন, নিশ্চিত হলেই কেবল টাকা তুলতে পারবে সংশ্লিষ্ট ই-কমার্স প্রতিষ্ঠান। আমার আস্থা ই-অরেঞ্জ। আপাত দৃষ্টিতে এমন সিস্টেম সুবিধাজনক মনে হলেও এর বাস্তবতা বেশ হয়রানিমূলক।
কারণ গ্রাহক পণ্য বুঝে পেলেও গেটওয়ে প্রতিষ্ঠানগুলোর অদক্ষতার কারণে আটকে থাকছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অর্থ। 10,000 লিস্ট পাঠাইছি ফার্স্ট আমরা, 1.5 মাস লাগাইছে 10,000 লিস্ট পাবলিশ করতে, মানে শেষ করতে কল। 1.5 মাস পর আমাদের রিপোর্ট দিছে। তাদের বিভিন্ন ধরনের বাহানা, আজ এইটা দিতে হবে, কাল ওইটা দিতে হবে, এই ফরম্যাট না ওই ফরম্যাট, তারা শুধু জিনিসটা ডিলে করছে। সম্প্রতি ইক্যাবের কাছে এমন অভিযোগ করেছে 16টি প্রতিষ্ঠান। পেমেন্ট গেটওয়েতে কেবল qcom.com-এরই পাওনা 400 কোটি টাকার বেশি। গেটওয়ের কারণেই টোটাল বিজনেস নষ্ট হচ্ছে। আপনাকে দেখেন, আগস্ট মাস পর্যন্ত কিন্তু আমাদের দেশে কোনো কমপ্লেন ছিল। 4 তারিখে এসকো সিস্টেম ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে তো পুরো চেঞ্জ ইন্ডাস্ট্রি, কোনো কেউ কিছু করতে পারতেছে না। এই সিস্টেম চলতে পারলে বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি দাঁড়াবে না, অসম্ভব। এদিকে সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে ইক্যাব। বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা কথা বলেছি, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং কমপ্লেন গুলো নিয়েছি এবং এই কমপ্লেন গুলো সম্পর্কে তাদেরকে অবগত করেছি। তারা বলেছে যে খুব শীঘ্রই হয়তো তাদেরকে নিয়ে বসবে, একসাথে বসে একটা প্রবলেম সলভের একটা মানে দ্রুততর নিষ্পত্তির একটা ব্যবস্থার দিকে যাবে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থার অভিযোগ না থাকলে টাকা দ্রুত ছাড় করা হবে। যদি গভর্নমেন্টের অন্য কোনো সংস্থা এটা করে থাকে, সেখানে তো বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেওয়ার অবকাশ নাই। সেলিম মালিক, RTV, ঢাকা। বিএনপি সিরিজ বৈঠক ষড়যন্ত্রের অংশ, তবে এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যারা নিজেদের নেত্রীর মুক্তির জন্য একটা মিছিল করতে পারে না, তাদের মুখে আন্দোলনের কথা মানায় না। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, লাশ থাকুক আর না থাকুক চন্দ্রিমা উদ্যানে কোনো কবর থাকতে পারে না। শরীয়ত খানের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এ সময় নিজের অবস্থান শক্ত করার জন্য কমিটিতে যাকে তাকে না ঢুকিয়ে দুঃসময়ের ত্যাগী কর্মীদের মূল্যায়নের নির্দেশ দেন ওবায়দুল কাদের। বিএনপি নতুন করে নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আজকে সভা সমাবেশের নামে দেখা যাচ্ছে যে তারা আজকে সিরিজ বৈঠক করছে। এই সিরিজ বৈঠক আসলে ষড়যন্ত্রের সিরিজ বৈঠক। তারা এর আগেও আন্দোলনের নামে সহিংসতা করেছে, আন্দোলনের নামে যারাও পোড়াও অবরোধের রাজনীতি করেছে, আবারও তারা সেই ষড়যন্ত্রে মেতে উঠেছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংসদ ভবন এলাকায় জাতির পিতার খুনি জিয়াউর রহমানের কবর থাকা জাতির জন্য লজ্জার। লুইকানের আপনার যে নকশা, সেটাকেও বিকৃত করে সেখানে কোনো কবরস্থান থাকার কথা নয়। জিয়াউর রহমান সাহেব জাতির পিতার খুনি, এই ব্যাপারে আমার মনে হয় আজকে প্রমাণ করার জন্য এভিডেন্সের কোথাও অভাব নাই। আর এটা জোর করে এভিডেন্স সংগ্রহ করা হচ্ছে না, উনি খুন করার জন্য হি ওয়াজ অ্যাসাইন্ড। এদিকে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা SDG অগ্রগতি পুরস্কার পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করে কৃষক লীগ। এ সময় কৃষকদের ঠকিয়ে কেউ যাতে নিজের ভাগ্য গড়তে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। তাদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাই দেন সেই ভাগটা তারা বুঝে পায়, তার অধিকার প্রতিষ্ঠিত হয়, কেউ যেন এগুলো নিয়ে নয় ছয় করতে না পারে এই ব্যাপারে। শরীয়ত খান, RTV, ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা হবে আত্মহননের সিদ্ধান্ত। দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সবসময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। এ রাজনীতি তাদের জন্য মঙ্গল বয়ে আনবে না। জনগণের রায় নিয়ে সরকার দেশ পরিচালনা করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ৭৫ জন সাংবাদিককে অনুদানের চেক দেওয়া হয়। বিএনপির জন্য নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আত্মহননের সিদ্ধান্ত। আর যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারা অবশ্য নির্বাচন অর্জন করবে। বিএনপির অবশ্য সবসময় পিছনের দরজাটাই পছন্দ। করোনা মহামারীর সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরকে প্রমোদ ভ্রমণ বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী 141 জন সহযাত্রী নিয়ে প্রমোদ ভ্রমণে গিয়েছেন। প্রধানমন্ত্রী চার্টার বিমান ভাড়া করে ফিনল্যান্ডে কি কাজে গিয়েছিলেন জাতি জানতে চায় বলেও জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গে রিজভী বলেন, তিনি জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দিলেও রোহিঙ্গা সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা দেখাতে পারেননি বলেও মনে করেন রিজভী। প্রধানমন্ত্রী 141 জন সহযাত্রী নিয়ে তিনি প্রমোদ ভ্রমণে গেছেন। প্রথমে ফিনল্যান্ড, হেলসিঙ্কি রাজধানীতে সবাই বলাবলি করছে, বিভিন্ন মাধ্যমে দেখছি যে ভ্যাগনার মান ভাঙাতে তিনি নাকি সেখানে গেছেন। উনি গেছেন জাতিসংঘের বাৎসরিক অধিবেশনে সেখানে বক্তব্য রাখতে। কই আপনি তো সেখানে রোহিঙ্গার কথা বলেননি, আপনি ওখানে কিসের কথা বলতে গিয়েছেন? আপনি যে দিনের ভোট রাত্রে দেন, আপনি যে নিশি রাতের প্রধানমন্ত্রী, সেটা একবার নিজের দিকে তাকিয়ে আপনি সেখানে বক্তৃতা দিতেন। প্রীতিলতা সিনেমায় প্রীতিলতা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নতুন কিছু দিতে চান চিত্রনায়িকা পরিমণি। এছাড়া সমসাময়িক সময়ে তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়ের সাথে সিনেমার চরিত্রটি নিয়ে তিনি ভাবতে চান না। সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে এফডিসিতে প্রীতিলতা সিনেমার বিষয়ে সংবাদ সম্মেলনে পরিমণি এসব কথা বলেন। সিনেমাটির মধ্য দিয়ে প্রীতিলতার জীবনের ঘটনা উঠে আসবে বলেও জানান তিনি। মাইক সামনে নিলাম, ক্যামেরা সামনে আসলো, তারপর এক্সপ্লেন করার কিছু নেই। আমরা একটা সিনেমা বানাচ্ছি এবং আমি প্রীতিলতা ক্যারেক্টারটা প্লে করছি, কতটুকু করছি সেটার জন্য শুধুই আমি বলবো, সবাইকে অনুরোধ করব আমাদের এই জার্নিটার সাথে থাকুন। অবশ্যই আমরা সুন্দর কিছু দেখাতে চাই। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি বলেছেন, ভারত বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে বেনাপোল, হিলি ও সোনা মসজিদ স্থলবন্দরে চাপ থাকে বেশি। নতুন নতুন বন্দর চালু করা গেলে উভয় দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলে বাণিজ্যের সম্ভাবনা গড়ে উঠতে পারে। দুপুরে নীলফামারীর চিলাহাটিতে স্থলবন্দর পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। সহকারী হাইকমিশনার বলেন, 1965 সালে পাক ভারত যুদ্ধ পরবর্তী বন্ধ হওয়া সব যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় ধীরে ধীরে পুনরায় চালু করছে ভারত সরকার। ভোগান্তির আরেক নাম রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল। এলাকার প্রায় প্রতিটি সড়ক ও অলিগলিতে একসঙ্গে কাজ করছে সড়ক, পানি, গ্যাস সহ কয়েকটি সেবা সংস্থা। কয়েক মাস ধরে রাস্তা খুঁড়ে রাখায় সীমাহীন দুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে জিম্মি স্থানীয় জনপ্রতিনিধিও। নিহার নন্দীর ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেই যেন দায় সেরেছেন কর্তৃপক্ষ। আর উন্নয়নের পার্শ্ব প্রতিক্রিয়ায় মাসের পর মাস ধরে সীমাহীন দুর্ভোগ পোয়াচ্ছেন এলাকাবাসী। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল প্রায় 2 মাস ধরেই বন্ধ এলাকার বেশিরভাগ সড়ক। রাস্তার মাঝখানে চলছে নর্দমা নির্মাণের কাজ। চলাচলের বিকল্প ব্যবস্থা দূরে থাক, রাস্তার উপরেই ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। ফলে পথ চলায় এখন দায়। অনেক কষ্ট হইতেছে, মানে পেসেঞ্জার আইতে পারতেছে না, গাড়ি লয়ে বইটা যায় উল্টা জায়গা। মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হয়, গাড়ি ঘোড়া চালাইতে কষ্ট হয় আমাদের। এখান দিয়ে বর্তমানে বড় গাড়িগুলো কমই চলে, রিক্সা চলে। অথচ সড়ক খনন নীতিমালা 2019 অনুযায়ী জনদুর্ভোগ হয় এমন সময় সড়ক খোঁড়া যাবে না। সংস্কার কাজ 28 দিনের মধ্যে শেষ করতে হবে। প্রধান সড়কে ছুটির দিন ও রাতে কাজ করতে হবে। তবে এসব নিয়ম কেবল প্রকল্পের নথিতেই সীমাবদ্ধ। জনভোগান্তি কমাতে সড়কের একটি লেন খুলে দিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার তাগাদা দিলেও ফল পায়নি স্থানীয় কাউন্সিলর। দুর্ভোগ সবটা হইতেছে না, আমরা দেখতেছি এটা, যেখানে দুর্ভোগ হইতেছে না কন্ট্রাক্টর ঠিকাদার বলতেছে, ঠিকাদার তো হয় না, তাদের লোকজন আছে, তাদেরও বলতে আছি যে তাড়াতাড়ি বালুগুলো সরো, মানুষ কষ্ট না করে
একটা গাড়ি আইলে যে বন্ধ না থাকে, এগুলো আমরা দেখতে আছি, জায়গাতে আমরা বলতে আছি এগুলো। শুধু তেজগাঁও নয়, গুলশান, ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে উন্নয়ন ও সংস্কার কাজ। ফলে নগর জুড়েই প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দ্রুত কাজ শেষ করা ছাড়া নগরবাসীকে স্বস্তি দেওয়ার বিকল্প দেখছেন না এই নগরবিদ। ঠিকাদার প্রতিষ্ঠানগুলোও একটা নির্দিষ্ট কার্যাদেশের বিপরীতে এই কাজগুলো নেয় এবং সেখানে তারা কিন্তু শর্ত সাপেক্ষে বলে দেয় যে কোন কোন কাজের সময় কি ধরনের বিকল্প ব্যবস্থা তারা গ্রহণ করবে। সেই কাজগুলো তারা গ্রহণ করছে কিনা ক্লায়েন্ট প্রতিষ্ঠান যারা আছে তাদের উচিত হবে এগুলোকে দেখভাল করা। উন্নয়ন ও সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে যেন জনভোগান্তির সৃষ্টি না করে তা দেখভালের দায়িত্ব নগর কর্তৃপক্ষের। এখন তাদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। জুলহাস কবির, RTV, ঢাকা। শুধু খাল সংস্কার করে ঢাকার জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়, এজন্য প্রয়োজন চারপাশে নদীর নাব্যতা ফিরিয়ে আনা। একথা বললেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আর উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, যত প্রভাবশালী হোক, খাল উদ্ধারে নমনীয় হওয়ার সুযোগ নেই। দেখুন আপেল শাহরিয়ার রিপোর্ট। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় নাকাল হতে হয় রাজধানীবাসীকে। দুর্ভোগ নিরসনে বছরের পর বছর নানা গবেষণা আর বিভিন্ন পক্ষ থেকে হাঁকডাক দেয়া হলেও ফলাফল শূন্য। এমন বাস্তবতায় ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয় শীর্ষক আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। শুধুমাত্র খাল আর ড্রেনেজ ব্যবস্থাপনা যদি উন্নতি করি, তাহলে ঢাকা শহরকে আপনি লিভেবল সিটি অথবা ওয়াটার লগিং অথবা ওয়াটার প্রবলেম থেকে আপনি উদ্ধার করতে পারবেন না। এর পাশে যে নদীগুলো আছে, বুড়িগঙ্গা, তুরাগ, তারপরে দিয়া ধলেশ্বরী, ভালু নদী সহ এই সমস্ত নদীগুলোকে যদি খনন করা এবং সেগুলোকে যদি রিটেইন করা না হয়, তাহলে আমরা কিন্তু আমরা ইট উইল বি নট এ সাস্টেইনেবল অ্যাচিভমেন্ট। মেয়র আতিকুল ইসলাম বলেন, নানা বাধার মুখেও দখল হওয়া খালগুলো উদ্ধারে কাজ করছে সিটি কর্পোরেশন। জানেন যে সাংবাদিক খাল আমরা উদ্ধার করেছি, কিন্তু তারপরে যে 22টি খাল আমি দেখতে গিয়েছিলাম, যদি একটি বিল্ডিং হতো, 2টি বিল্ডিং হতো, 3টি বিল্ডিং হতো, ভাঙতে পারতাম। 1টি, 2টি, 3টি বিল্ডিং না, ওই 22টি বিল্ডিংয়ের উপরে 450 বিল্ডিং উঠে গেছে। কেন এতদিন পর্যন্ত এগুলো দেখা হয় নাই? জলাবদ্ধতা নিরসনে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দেন ঢাকা উত্তরের মেয়র। আমরা যদি ঢাকা শহরটাকে একটু। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। টাঙ্গাইল ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালীহাতির ধলা টেঙ্গোর এলাকায় বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এ সময় গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে জেলার জেনারেল হাসপাতালে নেওয়া হলে মারা যায় আরও 2 জন। আশঙ্কাজনক অবস্থায় 9 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দে লরি চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সাতক্ষীরার দেবহাটায় পূর্ণিমা দাস নামে এক স্কুল ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় পার্থ মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে। সকালে উপজেলার টিকেট গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় পূর্ণিমা। নিহতের পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী এলাকার পার্থ মণ্ডল দীর্ঘদিন ধরে পূর্ণিমাকে উত্ত্যক্ত করে আসছিল। পার্থ মণ্ডলই তার মেয়েকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। এদিকে চট্টগ্রামে চান্দগাঁও এক শিশুকে ধর্ষণের অভিযোগে বুলবুল উদ্দিন বুলু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU বাগানের সদস্যদের মাঝে করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করেছেন ইসমাইলি মুসলিম কমিউনিটির স্বেচ্ছাসেবকরা। গ্লোবাল ইসমাইলি সিভিক ডে 2021 উপলক্ষে বাংলাদেশ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস কর্মী সহ সম্মুখ সারির যোদ্ধাদের মধ্যে 3 দিন ব্যাপী সচেতনতা কার্যক্রমে অংশ হিসেবে শুক্রবার রিপোর্টারদের মধ্যে মাস্ক বিতরণ করে সংগঠনটি। দুপুরে DRU বাগানে এক অনুষ্ঠানের মাধ্যমে ইসমাইলি মুসলিম কমিউনিকেশন কোঅর্ডিনেটর হামিদা ভি রানী আনুষ্ঠানিকভাবে DRU সাধারণ সম্পাদক মশিউর রহমান খানের হাতে মাস্ক তুলে দেন। যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের মেমফিস শহরতলিতে একটি সুপার মার্কেটে বন্দুকধারী গুলিতে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 12 জন। গোলাগুলির পর সন্দেহভাজন বন্দুকধারী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। সুপার মার্কেটে গুলির খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে উদ্ধারের কাজ শুরু করে পুলিশের সদস্যরা। মার্কেটের বাইরে গাড়ি পার্কিংয়ের স্থানে বন্দুকধারী মরদেহ পাওয়া যায়।
হামলায় গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আগামী 1 বছরের মধ্যেই করোনা ভাইরাস মহামারীর শেষ হবে, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান ব্যানসেল। যুক্তি হিসেবে টিকার উৎপাদন বৃদ্ধি ও বৈশ্বিক সরবরাহ বাড়ার কথা বলেছেন তিনি। করোনায় বিশ্ব জুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে, একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগের সংখ্যাও। গেল 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 8,000-এর বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 5,09,000। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvt+। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।